লাইভটা অন হয়ে গেছে। আমি এতক্ষণ ইউটিউবে ছিলাম, শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগসে আজকে 3টে ঘটনা শেয়ার করেছি এবং 3টেই সবার ভীষণ পছন্দ হয়েছে। এটা অবশ্যই ভিউয়ার্স চয়েসের ওপরে ছিল, এটা আমার বক্তব্য নয়, বলকি এটা আমার ভিউয়ার্সের বক্তব্য যে প্রত্যেকটাই খুব ভালো গল্প ছিল। একটা ভৌতিক গল্প ছিল আর দুটো অবাক করা মা কালীর অলৌকিক গল্প ছিল। তো যারা যারা সেটা মিস করে গেলে তারা একদম দেরি করবে না, আর শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগসে গিয়ে ইউটিউবে অবশ্যই আমার ওই ভিডিওটা দেখে নেবে। আর আজকে এখানে আমি কি শেয়ার করব আজকে বলে দিই প্রথমে, যে অনেকদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট আসছিল যে দিদি একটা হিল এরিয়া বা ডাউ হিলের কাছাকাছি, স্পেসিফিক্যালি একজন বলছিল আমাকে ডাউ হিল করে মাথা খারাপ করে দিচ্ছিল যে তুমি প্লিজ একটা গল্প শেয়ার করো। তো তার জন্যই আজকে স্পেসিফিক্যালি আমি সিলেক্ট করেছি একটা হিলি এরিয়ার গল্প। সেটা একটা মানে ডাউ হিলের নিয়ার বাই হোমস্টের ঘটনা, যেটা বেশ ভয়ানক। তো সেই স্টোরিটা প্রথমে শেয়ার করব, আর তারপরে শেয়ার করব হচ্ছে আর একটা ছোট্ট অদ্ভুত ঘটনা। মানে সেই ঘটনাটা ভৌতিকের থেকেও বেশি একটা খুব ইরি ফিল দিয়েছে আমাকে। তো সেই ঘটনাটা ডেফিনেটলি সবার একটা অন্য রকমের অনুভূতি হবে শুনলে, তো সেটা শেয়ার করব। আচ্ছা, তার আগে বলি চটপট করে, আজকে আমাকে এই যে একটা সুন্দর এক্সক্লুসিভ মলমল শাড়ি আমি পরে আছি, সেটা স্পন্সর করেছে মৌমিতা পাল ফ্রম বন্ধুত্ব পেজ। ব্যাপারটা হচ্ছে যে আমার সাথে অনেকদিন ধরে কাজ করতে করতে আমার প্রত্যেকটা বন্ধু মানে সেলার বন্ধুরা আমার এত ক্লোজ হয়ে গেছে, আমাকে এতটা বেশিভাবে জেনে গেছে যে তারা কখন যে নিজের হয়ে গেছে সেটা বলা মুশকিল। তো তারা আমাকে পুরোটাই চেনে জানে। আর মৌমিতা খুব ভালো করে জানে যে শ্রেয়াদের কোনো সঙ্গ লাগে না, আমার কোনো কোম্পানি নেই, কারণ আমার বাড়িতে কেউ চা খায় না। বাট আমি একজন মানুষ যে সারাদিন বসে বসে নিজের জন্য 10 কাপ 12 কাপ যখন আমার যেমন ইচ্ছা চা বানাতে থাকি আর খেতে থাকি। এবং শুধু তাই নয়, আমি আজকে একটা আমি চা খেলামও, ইনফ্যাক্ট ইউটিউবে তখন খাওয়া হয়ে গেছে আমার চাটা। তো আমি দুধ দিই, আমি চিনি দিই, সব কিছু দিয়ে খাই। আমি আমার লিকার চাটা খেতে পারি না, ওটা আমার ঠিক চা বলেই মনে হয় না। তো আমার দুধ চিনি সহযোগে চাটা ভীষণভাবে লাগে এবং প্রতিদিন অন্তত পক্ষে 10-12 কাপ লেগেই যায়। তো আমার আর পৃথিবীতে কোনো কিছু নেশা নেই, আমার চায়েরই শুধু নেশা আছে। তো সেটা জানে বলে মৌমিতা আমার জন্য আজকে পাঠিয়েছে একটা অদ্ভুত এক্সক্লুসিভ পিস, যেখানে সারাটা শাড়ি জুড়ে লেখা আছে আমারও পরানো যাহা চা, চায়ের কাপ, চা অন্তুস্ত মানে আমারও পরানো যাহা চাই। ওকে, ইয়েস, আমার পরাণ সত্যি সত্যি সারাদিনই চা চা করতে থাকে এবং চাটাকেই চাই। মানে আমি কারোর বাড়িতে গেলে চট করে আমাকে যতই মাংস মন্ডা খাওয়াক না কেন, একবার যদি চা অফার না করে আমার দূরের বাড়িতে আমি আর দ্বিতীয় দিন যাবো না ঘুরতে। আমাকে চা দিল না, চা খাওয়ালো না। আবার কেউ আমার বাড়িতে এলে, আমার যেহেতু বাড়িতে কেউ চা খাওয়ার সঙ্গ নেই, কেউ চা খায় না, আমি প্রতিদিন একা একা বসে বসে চা খাই, আমি সমানে তাকে নক করতে থাকি, এই চা খাবে, চা খাবে না, আমি খাই না, আমি চা খাবো না। খাও না, একটু হলেও খাও, প্লিজ খাও, 1 কাপ খাও, 8 কাপ খাও, কিন্তু খাও। তো জোর জবরদস্তি একটা অজুহাত, একটা ছুতো খুঁজতে থাকি চা বানানোর আর খেতে থাকি। তো এটা জন্য আমি প্রচুর বকাও খাই বাড়িতে, কারণ এত কাপ চা খাওয়াটা ডেফিনেটলি খুব ব্যাড হ্যাবিট, আমি সেটা জানি। আমি কাউকে বলবো না, কাউকে এনকারেজ করবো না কি তোমরাও খাও, বাট আমি নিজে রেজিস্ট করতে পারি না চট করে। শুধু তাই নয়, মানে আমার কফি টফিও অত পোষায় না, আমার চা মানে একদম চা, দেশি চায় যাকে বলে। তো আমার একদম আমার জন্য পারফেক্ট একটা শাড়ি। এবার বলি, এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা মলমলের শাড়ি, কিন্তু মৌমিতার কাছে যেটা তোমাদের কাছে একটা সারপ্রাইজিং নিউজ দেব, সেটা হচ্ছে যে শাড়িটার প্রাইসটা অল অ্যাবাউট। এটার স্টার্টিং প্রাইস আছে ওর কাছে 680। আমি মলমল এইরকম কোয়ালিটির মলমল 680-তে যদি স্টার্টিং প্রাইস হয়, বলবো চোখ বন্ধ করে ভরসা করা যেতে পারে। আমি নিজেই বুঝতে পারছি না যে এই শাড়িগুলোর দাম এত কম কি করে হতে পারে, কেননা এর মতন কমফর্ট আমাকে তো কোনো মানে কাতান বা কোনো বেনারসি কোনো কিছু দিতে পারবে না। এত আরামদায়ক, মানে এতটাই ম্যানেজেবল, যেটা পরতে জাস্ট 2 মিনিটও টাইম লাগে না। আমার পরতে টাইম লাগে না, মানে যারা শাড়ি পরতে পারে তাদের তো টাইমই লাগবে না, কারণ আমি একদম ভারী শাড়ি পরতে পারি না, ভালো করে ম্যানেজ করতে পারি না। এই শাড়িগুলো যেমন পরা ইজি, আমি এখন ঠিক করেছি নিজেও মানে সব এরকম কিছু কালেকশন রেখে দেবো, আর তার সাথে কাউকে গিফট করলো, আমি এখন এই মলমলে গিফট করছি। মানে আমার এত ভালো লেগেছে শাড়িগুলো, আমি নিজে এত কমফর্ট পেয়েছি এটা পরে, যে আমার মনে হয়েছে। তার সাথে হচ্ছে খুব সোবার লুক, অ্যান্ড প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভীষণই এক্সক্লুসিভ। তারপর কোনো ঝামেলাই নেই শাড়িটার মধ্যে, জড়ি টড়ি কিছু নেই যে কোথাও আটকে ফাটকে যায়, ঝামেলা হয়, ওই রকমও কোনো ব্যাপার নেই। তো এইরকম সব দিক থেকে পারফেক্ট। আমাদের মতন ট্রপিক্যাল কান্ট্রিতে এর থেকে বেটার চয়েস কিছু হতে পারে না।
তো আমার তো মনে হয় এটা তো বেনারসির থেকেও দাম বেশি হওয়া উচিত ছিল, তো জানি না, বাট এন্ড অফ দ্য ডে এইরকম রিজনেবল প্রাইসে এই শাড়ি জাস্ট নেক্সট টু ইম্পসিবল। সো যারা যারা এখনো কখনো মলমল ট্রাই করনি, আমি বলবো জাস্ট গ্র্যাব ইট। একটা তো 680 টাকা তো একটা বিরিয়ানি প্লেটেরই দাম আছে, তো কিনে দেখে নিতে পারো। তারপরে আমি বলছি প্রেমে পড়ে যাবে, জাস্ট প্রেমে পড়ে যাবে, যেমন আমি পড়ে গেছি। আমি এখন মলমল ছাড়া কিছু ভাবতেই পারি না। বিভিন্ন কোয়ালিটি আছে, সামান্য সামান্য কোয়ালিটি ডিফারেন্স থাকে। মানে মৌমিতার কাছে বেস্ট, মানে যথেষ্ট ভালো কোয়ালিটি, সেটা স্টার্টিং প্রাইস যাচ্ছে 680। তো আমি মৌমিতার নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। ওর কাছে 300+, মানে আমাকেও দেখিয়েছিল 300টার ওপরে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট প্রিন্টের কালেকশন ওর কাছে অ্যাভেলেবল আছে, এবং প্রত্যেকটাই ভীষণ সুন্দর। বাট আমারটা স্পেসিফিক্যালি আমার জন্য এক্সক্লুসিভ, বিকজ আমি যেহেতু ভীষণভাবে চা প্রেমী। ওকে, 9775158197 এই নাম্বারে তোমরা মৌমিতাকে যোগাযোগ করে নিতে পারো। 9775158197 এই নাম্বারে মৌমিতা কাছে তোমরা সব কালেকশনও দেখতে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে, প্লাস তোমরা ওর কাছ থেকে পারচেসও করে নিতে পারবে। ইটস টু গুড, মানে টু গুড টু হ্যান্ডেল। শুধু তাই নয়, যেমন কমফর্ট দিচ্ছে তেমন রিজনেবল। মানে স্কুল টিচার্সরা মৌমিতা বলে যে বিশেষ করে তাদের কাছে তো এই শাড়ির মোটামুটি 10-12টা প্রত্যেক ইয়ারের কালেকশন। এটা মানে রেগুলার, মানে ছেঁচে বলে না পরে, ওইরকম ছেঁচে উঠে পরে ব্যাস, তারপরে আবার নতুন স্টাইল নিয়ে নাও, নতুন প্রিন্টস নিয়ে নাও, ব্যাস। যেমন ক্লাসি, যেমন সোভার, যেমন কমফোর্টেবল, তেমন সুন্দর। সো অল ওভার মলমল এখন আমার বেস্ট চয়েস যাচ্ছে। আমাকে কেউ যদি বলে বিয়ে বাড়িতে এটা পড়ে যেতে, আমি সব থেকে বেশি খুশি হই। যাই হোক, তো এটা হলো মৌমিতার নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারবে। অ্যান্ড থ্যাংক ইউ মৌমিতা, আমাকে বোঝার জন্য, আমার চয়েসটাকে এত প্রেফারেন্স দেওয়ার জন্য। অ্যান্ড আই এম ভেরি মাচ হ্যাপি উইথ দিস। এটা খুব বোল্ড একটা চয়েস, বিকজ এটা ক্যারি করতে গেলে অনেকের হয়তো মনে হয় ডিসকমফোর্ট হতে পারে যে এ বাবা এটা পরে রাস্তায় যাবো, বাট আমার তো এটা পরে রাস্তায় বেরোতে খুব প্রাউডই ফিল হবে। আমার বরকে তো যতবার যাবো মাঝে মাঝেই দেখাবো, আমাকে এক কাপ করে খাওয়াবে কিনে কিনে, বেশ ভালো একটা মজার ব্যাপার। ওকে, সো এবার যাবো হচ্ছে ডাউইলের ঘটনাটাতে। হ্যাঁ, দিদি কেমন আছো লিখছে শান্তশ্রী ঘোষ। ভালো আছি, যথেষ্ট ভালো আছি, আনন্দে আছি। ইয়েস, চাই কুইন শ্রেয়াদি, অ্যাবসলিউটলি। চা খেলে ওটার মধ্যে যে আনন্দটা আমি পাই, সেই আনন্দ আমাকে পৃথিবীর আর কোনো পানীয় দিতে পারে না, বিশ্বাস কর। এটা একটা আলাদাই ইমোশন, আলাদা ফিলিংস। আচ্ছা, তো এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে হচ্ছে তোমার ডাউভিলের এই ঘটনাটা, ইনসিডেন্টটা, মেয়েটার নাম হচ্ছে মেঘা দাস। হ্যাঁ, মেঘা আমাকে এই ইনসিডেন্টটা পাঠিয়েছে। অ্যাকচুয়ালি মেঘার ওর বয়ফ্রেন্ডের সাথে আরও কিছু বন্ধুদের সাথে একসাথেই ওদের ডাউভিলের কাছাকাছি একটা হোমস্টে ওরা বুক করেছিল, সেখানে যাওয়ার কথা ছিল। এখন কি হয়, ওর একটা কাজ পড়ে যাওয়াতে বা ওর বয়ফ্রেন্ডের কোনো কাজ পড়ে যাওয়াতে, মানে ওরা মানে এতটা আনফর্চুনেটলি যেতে পারেনি ওখানে, ঠিক আছে। তো ওদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিল, কিন্তু বাকি যে বন্ধুদের গ্রুপটা ছিল টোটাল বেশ অনেকজনই ছিল। আর ওরা আগে থেকে যেহেতু 4টে কটেজে বুক করে নিয়েছিল, তো ওরা আর ক্যান্সেলও করেনি। মোটামুটি আমাকে কয়েকটা নামও শেয়ার করেছে, যেমন প্রিয়াঙ্কা, রোহান, ওরা হচ্ছে কাপল, তারপর চিত্ত, সুদেশনা, প্রথম, রিয়া, তৃষা, এরকম আরো বেশ অনেকজন, মানে 7-8 জনের মতন একটা গ্যাং ছিল ওরা। এবার ওদের মধ্যে দুটো কাপল ছিল, তো তাদের একটু প্রাইভেসি দরকার, তারা একটু আলাদা রুমে গেল, মেয়েরা একটা রুমে থাকলো, ছেলেরা একটা রুমে থাকলো। এই জন্যে যেহেতু আগে থেকে 4টে রুম বুক করা হয়ে গেছিল, এদেরও যাওয়ার কথা ছিল মেঘাদের, কিন্তু মেঘারা তো যাই হোক লাস্টে আর যেতে পারেনি। তো ওরা আর বুকিংটা ক্যান্সেল করেনি, ওই হোমস্টেটা 4টে কটেজকে ওরা বুক করে নিয়েছিল এখান থেকে। তো ফাইনালি ওর বাকি সমস্ত বন্ধুরা রওনা দেয় এবং সেখানে গিয়ে পৌঁছয় ওরা। এখন ওই যে হোমস্টেটা আমাকে ও ছবি পাঠিয়েছে, মানে ওটা সত্যি দেখতেই স্পুকি। মানে পরে ওর ভেতর ঢুকে কি ফিলিংস আসবে আমি জানি না, বাট পুরো জায়গাটা না একদম জঙ্গলের মধ্যে, জানো তো। মানে যেখানে কটেজটা শুরু হচ্ছে তার পাশে এদিক থেকে তোমার একটা মানে একটা বাউন্ডারি করা আছে, তার এপাশ থেকে একদম ঘন জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, আবার যেখানে শেষ হচ্ছে সেদিক দিয়েও পাহাড়ের ঢাল নেমে যাচ্ছে এবং জঙ্গল। তো পুরো একদম জঙ্গলের মাঝখানে কিছুটা জায়গা কেটে এবং রাস্তা করে ওই হোমস্টেটা তৈরি করা হয়েছে। এবং 4টে, মানে ওখানে 4টে কটেজই আছে, আর কিন্তু কোনো কটেজ টটেজ মানে আর কিন্তু কিচ্ছু নেই ওদের ওখানে। আশপাশটা পুরো ফাঁকা, পুরো জঙ্গল। তো আমি ওই কটেজের ফটোগুলো দেখে তো এবার ভাবছি যে
যে চলো এবার পিকনিক টিকনিক ক্যান্সেল করে দিই, আমি একটা ওখানেই প্ল্যান বানিয়ে ফেলি, চল আমরা সবাই মিলে 4টে কটেজ আমি বুক করে নিচ্ছি, কারা কারা যাবি বল, আমরা যাই চল ওখানে, কিছুটা এক্সপেরিয়েশনও হবে। কিন্তু বেশ ভয়ানক এক্সপিরিয়েন্স, যারা গেছিল তাদের অভিজ্ঞতাটা একটু বলি। এবার যথারীতি ওরা তো প্রথম দিন যখন চেক ইন করেছে, এবার গিয়ে না ওই পরিস্থিতি দেখে এবার ওদের বেশ ভয় লাগছে। ওরা বলছে যে এমা কি রে, মানে একটা তো কিছু হবে, দোকান পাট কিচ্ছু নেই, আলো নেই, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, এই তো এক্ষুনি সন্ধে নামলে পুরো মানে কিচ্ছু দেখা যাবে না, পুরো ডেড ব্ল্যাক হয়ে যাচ্ছে চারিদিকটা। তো ওদের মানে এমনিতে একটু থমথমে লাগছিল। যাই হোক, তো যথারীতি ওরা বললো চল আমরা এতজন বন্ধু মিলে আছি, আর একটা ইয়াং ক্রাউডের যে ব্যাপারটা থাকে অ্যাডভেঞ্চার করবো, কোনো ব্যাপার না, চল ভালোই লাগবে। এবার ওরা না আমার মানে অনেকটা আমার মতোই চিন্তা ভাবনা, আমিও এটা অনেক সময় করি। আমার না ওই বাথরুমগুলো ইউজ করলে যতক্ষণ না তুমি রুমের ভেতর ঢুকে বাথরুম ইউজ করছো দেখবে রুমটা একরকম থাকে, যেই বাথরুমটা ইউজ হয়ে যায় মেনলি যখন ফ্লোরটাতে জলটা পড়ে যায় না, এবার ওই বাথরুম থেকে বেরিয়ে রুমের মধ্যে এলে পায়ে 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 একটু কাদা কাদা হয়, কিংবা অনেক সময় ওই ফুড স্টেপসে মানে ওই যখনই তোমার জল টলগুলো এসে যায় তখন একটু স্যাঁতস্যাঁতে ব্যাপারটা হয়ে যায়। তো ওদেরও এই প্রবলেমটা ছিল। তো ওই মেয়েগুলো বলে যে আমরা একটা কাজ করি, আমাদের তো এতগুলো কটেজ, তো অ্যাজ রাত্রে শোয়া ছাড়া তো এমনি লাগবে না, আমরা তো সব একসাথে বসে গল্প করছি, আড্ডা মারছি, তো আমরা যে কোনো দুটো কটেজকে সিলেক্ট করি, ওই দুটোতে আমরা ওয়াশরুমগুলোকে ইউজ করবো, আর বাকি দুটোর ওয়াশরুমগুলো এরকম খটখটে থাকে যেগুলোতে আমরা বসে আড্ডা মারছি সেরকম, কারণ না হলে না ওই স্যাঁতস্যাঁতে ব্যাপারটা রুমের মধ্যে হবে না। তো এই ব্যাপারটা আমারও একটু আছে বাবা, যে এই ওয়াশরুম যতক্ষণ ইউজ হচ্ছে না দেখবে একদম খটখটে পরিষ্কার থাকে, একরকম লাগে, ফ্লোরটা যে ভিজে যায় না তখন একরকম হয়ে যায়। তো ওরা তাই করলো। তো প্রিয়াঙ্কা আর রোহানের যে রুমটা নেওয়া ছিল, প্রিয়াঙ্কা বললো তাহলে আমি একটা কাজ করছি, আমি তাহলে ওই রুমটাতে, আমরা তো সারাদিন থাকবো না ওরকম একা একা, আমরা তো সারাদিন এখানেই বসে আড্ডা মারবো, তাহলে ওই রুমের বাথরুমটা আমরা ইউজ করতে পারি, তাহলে আমি ফ্রেশ হচ্ছি, তারপর তোরা একে একে যে জায়গায় আসবি আয়। তো প্রথমে প্রিয়াঙ্কা যায়, প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে বেরোচ্ছে, তখন দেখছে তিয়াশা বলে একটা মেয়ে ছিল, তো ওই তিয়াশাতে ও ঢুকছে। তো তিয়াশা বললো আমি তাহলে ফ্রেশ হবো তোর ওয়াশরুমে, বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই তুই চলে যা। তো তিয়াশা ঢুকে যায়, আর প্রিয়াঙ্কা না দরজাটা টেনে দিয়ে কটেজ থেকে বেরিয়ে চলে আসে। একটু বলি যে ওই দরজাটা কিরকম ছিল বলো তো, এক একটা দরজা হয় না যে বাইরে থেকে তোমার জোরে টেনে দিলেই লক হয়ে যায়, মানে ভেতর থেকে না খুললে আর এমনি খুলবে না, তো ওই রকম যে দরজাটা টেনে দিয়ে ও সজোরে লক করে দিয়ে ও বেরিয়ে চলে গেছে, ওই যেখানে সব মেয়েরা ছিল ওখানে আড্ডা মারছিল ওখানে চলে গেছে। এবার তিয়াশা কিছুক্ষণ পর মানে সে রীতিমতো রেগে মেগে ছুটতে ছুটতে রাতে মানে রাগে গজগজ গজগজ করতে করতে ও আসছে। কি হলো না, তাড়াতাড়ি করে এসে সবাই বলছে কি হয়েছে কি হয়েছে, এরকম করছিস কেন, বলছে মানে প্রিয়াঙ্কা এটা কি ধরনের মজা করছিল একটা অন্য জায়গায় এসে, তখন বলছে কেন আমি কি করলাম রে বাবা, আমি তো এখানে ওদের সাথেই বসে আছি, বলছে তুই কিছু করিসনি না, এত বেশি বোকা বানাস না আমাকে তোরা। তো বলছে কি হয়েছে, ও যেটা বলছে যে প্রিয়াঙ্কা ওখান থেকে বেরিয়ে চলে আসলো, মানে ও তো দরজা বন্ধ করে দিয়ে চলে এলো, এবার তিয়াশা ভেতরে আছে, সমানে নাকি প্রথমে তিয়াশার বাথরুমের ভেতরের লাইটটা অন অফ হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে অন অফটাও করবে কি করে, ও তো রুমের ভেতরেই ছিল না, আর ওটা বাইরে থেকে তো লকড হয়ে গেছিল, তো ও তাহলে কি করে ভেতরে ঢুকে ওটাকে অন অফ করবে, ওর না রাগের মাথায় ওটা আসেনি মাথাতে। তখন ও যখন বলছে তখন প্রিয়াঙ্কা বলছে আমি তো ভেতরে ঢুকতে তো হবে, তো তারপর তো আমি অন অফটা করতে পারবো, তাহলে আমি কি করে অন অফটা করবো তুই বল। এবার শুধু তাই নয়, ও নাকি বলছে যে তিয়াশা যেটা শুনেছে প্রিয়াঙ্কা কটেজের বাইরে থেকে ভীষণ জোরে চিৎকার করছে আর বলছে তিয়াশা তিয়াশা এখানে দেখ, এখানে কি তিয়াশা দেখ একবার, তুই এখানে কি দেখে যা, জাস্ট আমি মানে বাঁচা আমাকে বাঁচা, মানে একটা প্রচন্ড কি বলবো কোনো একটা কিছু দেখে যদি মানুষ ভীত হয়ে যায় সেরকম একটা পরিস্থিতিতে যেভাবে সে চিৎকার করবে ওরকম ভাবে প্রিয়াঙ্কা নাকি চিৎকার করছিল, তিয়াশা সেটা শুনতে পেয়েছে। তো তখন না সবাই অবাক হয়ে গেছে, সবাই বলছে এটা কি বলছো, মানে তিয়াশা তো বড় ছিল বোধহয় ওদের থেকে, তো বলছে তিয়াশা এটা তোমরা এটা কি বলছো, এটা তো মানে নেক্সট টু ইম্পসিবল, ও তো এক তো আমাদের এখানেই বসে আছে, আর তুমিই ভাবো যে ও যদি ওরকম ভাবে চিৎকার করতো বাইরে ওইখানে, তো আমরা তো সবাই এখানে বসে আছি, তাহলে আমরা সবাই কটেজ থেকে বেরিয়ে দৌড়ে দেখতে যেতাম না। এবার তিয়াশা কিছুতেই মানবে না, ও জোর দিয়ে বলছে যে না আমি একটু ভুল বলছি না, প্রিয়াঙ্কা ঠিক এইভাবেই চিৎকার করছিল যে আমাকে বাঁচা আমাকে বাঁচা, দেখ না এখানে কি এখানে কি। এবার ও বলছে আমি তাড়াতাড়ি করে না ফ্রেশ হলাম ঠিক করে, কোনোভাবে ওর চিৎকার শুনে বেরিয়ে এসে ও মা দেখি কোথায় কে, কেউ তো নেই, আমি দৌড়ে এসে দেখছি ও এখানে বসে গল্প করছে, তাহলে আমার সাথে এই মস্করাটা করার কি দরকার ছিল। তখন বলছে তুমি বিশ্বাস করো তোমাকে কেউ এরকম করেনি। তো যাই হোক আবার কিছুক্ষণ পরে বলে আচ্ছা যা হয়েছে হয়েছে, কোনো মনের ভুল হবে তোমার, এটা ভুলে যাও, মাথা থেকে বের করে দাও।
তো ঠিক আছে, ওরা বসে এবার একসাথে সবাই মিলে আড্ডা টাড্ডা মারছে, একটু ইয়াং ক্রাউড তো বুঝতেই পারছো, অল্প স্বল্প ড্রিঙ্কস টিঙ্কস নিচ্ছে। তো এই করতে করতে যখন একটু রাত হয়ে গেল, সেদিনকে এমনিতেই ওরা গেছে, অতটা তো টায়ার্ডই ছিল, তখন ওরা বলছে যে এবার আমরা ঘুমোতে যাবো। বিশেষ করে ছেলেগুলো বলছে আমাদের আরো ঘুম পেয়ে গেছে, মানে একটু ড্রিঙ্কস ফিঙ্কস নিয়েছে, তো বলছে আমাদের ঘুম পেয়ে গেছে, ঘুমবো, যাই। তো যখন রোহান ডাকে প্রিয়াঙ্কাকে, প্রিয়াঙ্কা বলছে দুধ তুমি তো গেলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে, আমি এখন যাবো না, তুমি একটা কাজ করো, তুমি চিত্তকে নিয়ে চলে যাও, আজকে রাতটা তুমি ওর সাথে ঘুমিয়ে পড়ো, কালকে সকালবেলা আমি যাবো। তো বলছে যে বা কালকে রাত্রে আমরা একসাথে ঘুমবো, তো এখন তুমি একদিন যাও গিয়ে ঘুমাও, আমি এখানে যে মেয়েদের যে সার্কেলটা আছে ওইখানে বসে আমি একটু গল্প করি। তো মেয়েগুলো বসে তখন গল্প করছিল, তো চিত্তকে নিয়ে রোহান চলে যাচ্ছে। তো প্রিয়াঙ্কা বলে এই তোমরা যে রাতের খাবারটা তো খেলে না। তো এমনিতে ওইখানে কিচ্ছু নেই, মানে 4টে কটেজ আর একটা ছোট্ট রিসেপশনের মতো রুম করা আছে, সেখানে একটা ছেলে থাকে, মানে মালিকটা থাকে সারাদিন, কিন্তু মালিকটা সন্ধ্যের পরে চলে যায়, আর ওরাই ওখানে একটা ছোট্ট কিচেনের ব্যবস্থা করা আছে, সেখানে রান্না বান্নাটা হচ্ছে এবং রান্নাটা ওরা ঘরে রুম সার্ভিস দিয়ে দিচ্ছে। তো এবার বললো যে এই যে ওরা দিয়ে গেছে রুটি আর মাংস, তো ওরা রুটি আর মাংসটা নিয়ে চলে যাও। তো ওরা নিজেদের রুটি মাংসটা নিয়ে চলে গেছে। এবার গিয়ে ওরা রেখেছে টেবিলে যে খাবে বলে, কিন্তু দুজনেই এত টায়ার্ড ছিল, দুজনেই ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালবেলা যখন ওদের ঘুম ভেঙেছে, রুমের মধ্যে রুটি মাংসটা রাখা ছিল, দেখছি কি মানে প্যাকেটগুলো শুধু পড়ে আছে, মাংস খেলেও মাংসের হাড়টা তো অন্তত থাকে, হাড়টা পর্যন্ত নেই। এবার প্রথম একজন উঠেছে, এবার উঠে রোহান চিত্তকে বলছে কি রে কালকে রাতে তুই সব রুটি মাংসগুলো খেয়ে নিয়েছিস? তো চিত্ত বলছে আমি খেয়েছি, আমি তো উঠেইনি, আর আমি তো এমন ঘুমিয়ে পড়েছিলাম বাবা, আর তখন এত ল্যাদ লাগছে, আবার আমি উঠে রুটি মাংস খেতে যাবো, পাগল নাকি তুই? আমি উঠিনি। তো না দুজনের মুখ চাওয়াচাই করছে, বলছে যে তুইও খাসনি? বলছে না আমিও খাইনি, আমি একদম শিওর বলছি আমি খাইনি। তো বলছে দেখ তুই নেশার মাথায় ভুলে গেছিস। বলছে আমি একটু ভুলে যাইনি, দেখ আমি অত পাগল হয়ে যাইনি। আর বিশেষ করে মানে মাংসগুলো দিয়েছিল, লেগ পিস ফেক পিস ছিল, তো একটা হাড় তো অন্তত আমি হাড়গুলো খেয়ে নেবো চেবিয়ে, কোথায় কি পুরো একদম ফাঁকা। তো বলছে যে এটা না কাউকে বলার দরকার নেই, ওরা না ভয় পাবে, ব্যাপারটা খুব অদ্ভুত না? তো চিত্ত আর রোহান তখনই নিজেরা ডিসাইড করে যে ঠিক আছে এটা পরে ওরা এখানে এসে বলেছে, কিন্তু তখন কিন্তু ওরা এই ঘটনাটা কাউকে শেয়ার করেনি। বাট এটা ওদের সাথে সেই প্রথম রাত্রেই ঘটেছিল। ওরা রুটি মাংসটা দেখছে একদম ভ্যানিশ পুরো। যাই হোক, তারপরে ওরা তো ঘুরতে বেরিয়ে গেল, বললো জায়গাটা দিদি অপূর্ব সুন্দর, মানে এতটাই ভালো লেগেছে ওদের ঘুরে, মানে ডাউহিল ওরা সব ওই এরিয়াটা পুরোটা ঘুরেছে। এবার মানে পুরো জায়গাটাই বলছে না যে একদম থমথমে জঙ্গল, হ্যাঁ একটু অন্যরকম জায়গাটা, তো বলছে তোমার এমনিতেই একটা ভয় ফিল আসবে। তার মধ্যে তো ধরো আমরা এরকম নানান রকম জিনিস এক্সপিরিয়েন্স করেছি, সেটা তো আলাদাই ব্যাপার। তো একটু থমথমে জায়গা। তো যাই হোক সারাটা দিন ওরা খুব ভালো করে ঘুরে এসেছে। ঘুরে এসে এবার সন্ধ্যেবেলা ওরা যে যার মতন ব্যাক করে সবাই ফ্রেশ হয়ে আবার এক জায়গায় সব জোট হয়েছে, গল্প টল্প করবে। তো তৃষার মনটা সেদিনকে সকাল থেকে একটু খারাপ ছিল, তৃষার বাবার ওদিনকে মৃত্যুবার্ষিকী ছিল। তো তৃষা না সন্ধ্যাবেলা বাইরে গিয়ে একটু স্মোক করছিল, মানে ওর এটা রেগুলার হ্যাবিট নয়, বাট ওর মানে সেদিনকে কোনো কারণে হয়তো আপসেট লাগছিল, তো ও বাইরে স্মোক করছিল। আর ওর সাথে প্রথম বলে ছেলেটা ছিল। তো প্রথম বলছে যে কি রে তুই আজকে এত আপসেট হয়ে আছিস, এরকম ঘুরতে এসে ভালো লাগে? তখন বলছে না রে আজকে বাবার কথা না বারবার খুব মনে পড়ছে। বলছে এটা তো খুবই স্বাভাবিক, কাকুর কথা তো মনে পড়বেই, কেন কি এরকম একটা ঘটনা যেহেতু আজকের দিনে ঘটেছিল। তো বলছে চল এরকম করিস না, নিজেকে ট্রিট করে নে, চল কি করবে, নিয়তি তো মানতেই হবে। তো ও ভীষণ কাঁদছে ফুপিয়ে তখন। তো প্রথম বললো দাদা জল খাবি, এইভাবে ভেতরে ঢুকিস, আমি জল দিচ্ছি, সবার মুডটা তাহলে ওখানে অফ হয়ে যাবে, সবাই ওখানে আনন্দ করছে, তুই একটু জল টল খেয়ে একটু ফ্রেশ হয়ে নি, তারপর চল ভেতরে। তো প্রথম জল আনতে গেছে, তৃষা বাইরে দাঁড়িয়েছিল, জাস্ট এমনি মানে বাইরে কোথাও যায়নি, ওই কটেজের সামনে একটা ব্যালকনি টাইপের আছে ওখানটাতে দাঁড়িয়েছিল, ওরা রুমের ভেতরে ছিল। তো ও যে জলের বটলটা নিয়ে এসে দেখছে তৃষা নেই। এবার ও সঙ্গে তৃষা করে ডাকতে শুরু করে দিয়েছে। যখন ও চিৎকার করে ডাকছে কোনো উত্তর নেই, সাড়া নেই। এবার ও ভয় পেয়ে গেছে। প্রথম সঙ্গে তখন ভেতরে গিয়ে বাকি ছেলেগুলোকে ডেকে বলছে এই রোহন দেখ তো কোথায় গেল, তৃষাকে পাচ্ছি না। বলছে পাচ্ছি না মানে কোথায় যাবে? আর এই রাতের অন্ধকারে তখন কিন্তু অলরেডি পুরো একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, পুরো জঙ্গলটা মানে বলছি একদম কালো, মানে মিশমিশে কালো, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওরা আর কোনো আলো টালোও জ্বলছে না, সেরকম ভালো আলোও নেই চারিদিকে ওই কটেজটা। তো ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে ওদের কাছে টর্চ বা মোবাইলের যে লাইট টাইটগুলো আছে ওগুলো জ্বালিয়ে ওরা তৃষা করে চিৎকার করতে বেশ খানিকটা ওই যে জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যেতে হঠাৎ করে দেখছে তৃষা ওই ঘন জঙ্গলের মধ্যে ওই রাত্রে ওর
কিছুর তো দরকার পড়েনি, ওরকম হঠাৎ না বিভোর হয়ে মনে হচ্ছে হেঁটে 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 ও ভেতরের দিকে চলে যাচ্ছে। সেই রীতিমতো এরা বেশ কয়েকটা ছেলে দৌড়ে গিয়ে ওকে পেছন থেকে জাপটে ধরে যখন ঝাঁকাচ্ছে, ও যেন মানে হঠাৎ করে জ্ঞান ফিরে এলো, মানে একটা সম্বিত ফিরলো এরকম ব্যাপার। দিয়ে ও বলছে আমি এখানে কি করছি, বলছে আমি এখানে কি করছি মানে তোকে আমি বললাম তুই 2 মিনিট দাঁড়া, আমি জলের বোতলটা জাস্ট নিয়ে বেরোচ্ছি, বেরিয়ে দেখছি তুই নেই সামনে, তুই কোথায় এখানে এসছিস কেন? বলছে আমি এখানে কেন এসেছি আমি তো বলতে পারবো না, আমি বুঝতে পারছি না তো আমি এখানে কি করবো এত রাত্রেবেলা। মানে তখন ওর নিজের রীতিমতো ভয় লাগছে যে এই ঘন জঙ্গলের মধ্যে সত্যি আমি হেঁটে হেঁটে কেন এসেছি, কি জন্য এসেছি, মানে কি যে ওকে সেদিনকে ওখানে টেনে নিয়ে যাচ্ছিল ভগবান জানে। তো এই ইনসিডেন্টটাতে ওরা সবাই খুব ভয় পায়, আর ওরা ডিসাইড করে যে না আমরা কোনো রিস্ক নেব না, রাত্রে কেউ আমরা আলাদা শোবো না, আমরা সবাই মিলে একদম একটা রুমে সব মেয়েরা মিলে শুয়ে পড়বো, একটা রুমে আমরা সব ছেলেরা মিলে শুয়ে পড়বো, কাল সকালে এমনিতেই আমাদের চেক আউট করার আছে। মানে ওদের সাথে যেটুকুনি যা ঘটনা ঘটছিল রীতিমতো প্রত্যেকটা জিনিসই ওদের বেশ ভয় লাগছিল। এরপর রাত্রেবেলা তখন অনেকটাই রাত, মানে ডিনার করে তখন সবাই মিলে একসাথে ওরা গল্প করছে, ছেলেগুলো পরে ওদের রুমে চলে যাবে। বলছে পুরো একদম চারিদিক দরজা জানলা বন্ধ, ঠান্ডার মধ্যে কে দরজা জানলা খুলে রাখবে, কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই। স্বাভাবিকভাবে একটা হিল স্টেশনে তো আর ফ্যান এসি কিছু চলছে না তখন ঘরে। তো একটা খুব সুন্দর ভার্স রাখা ছিল, হচ্ছে একটা ফ্লাওয়ার ভার্স ছিল, মানে একটা ওদের ওখানে ওই একটা ওই টি টেবিল মতন ছিল ঘরটার মধ্যে, তার উপরে, এবং সেটা মাঝখান করে রাখা ছিল, মানে টেবিলটা ধরো গোল, তার মাঝখানটাতে রাখা ছিল। বলে হঠাৎ করে আমরা তখন হয়তো গল্পে এত মত্ত হয়ে গেছি, ওইসব ভয় টয় ভুলে গিয়ে তখন আবার সবাই যে যার মতো হো 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 করে হাসছি, গল্প করছি, কথা বলছি, হইহুল্লোড় করছি। হঠাৎ করে না আমাদের মানে সেই মানে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, একটা সুন্দর গল্প ঠেক তৈরি হয়েছে, সবাই মিলে আড্ডা মারছি, গল্প করছি, এটা যেন কারোর পছন্দ হলো না। মানে সেখানে বাজ সাদার জন্যই যেন মনে হলো ওই বাসটা হঠাৎ করে মানে পড়লো, পড়ে গড়িয়ে 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 নিচে পড়ে একদম ভেঙে চুরে চুরমার, ঠিক আছে, কিন্তু ওটা যে কিভাবে পড়লো ভগবান জানে, এবং যথেষ্ট ভারী, ওটা কিন্তু হালকাও ছিল না। এবং সারাদিন রাত ধরে ওটা দাঁড়িয়ে আছে, 3 দিন তো মানে ওরা তার আগের দিনও এসছে, তখন থেকে ওটা পড়লো না, হঠাৎ করে ওটা এমন অদ্ভুত ভাবেই পড়ে গেল। যাই হোক ওরা সেটাও অত গুরুত্ব দিল না, একটা ফুটম্যাট ছিল সেটা দিয়ে কোনো মতে সাইড করে ওই বললো ওই দিকটা কেউ যাস না, কারণ বিড়ম্বনা হচ্ছে ওখানে রাত্রেবেলা তো কোনো রুম সার্ভিস নেই, কেউ এসে ওটা পরিষ্কার করে দিতে তখন পারবে না, তো পরের দিন সকালের আগে কোনো অপশন নেই। আচ্ছা, এরপরে আরেকটা মেয়ে ছিল ওখানে ওদের মধ্যে, সুদেষ্ণা বলে, সেই মেয়েটা হঠাৎ করে বাথরুমে যাবে, তো আর ওদের তখন আর মানে এইসব ছোট ছোট ঘটনাগুলো না এমন এমন নাড়া দিয়েছে, সাহস নেই যে আবার বাইরে যাবে ওয়াশরুমে। তো বলছে যে ঠিক আছে সবাই এই ঘরে আছে, আমি এই ঘরের ওয়াশরুমেই চলে যাচ্ছি। এবার ও ওয়াশরুম থেকে বেরোতে গিয়ে মানে থই থই থইতে সামনেটাতে কেমন জলের মতন একটা জায়গাতে ওর পাটা পড়ে, এবং ও পুরো মানে সেই ধপাস করে উল্টে পড়ে গিয়ে ওর কোমরে বিভৎস জোরে লাগে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ওয়াশরুমটাতে ফ্লোরে কেউ যায়নি, এই ওয়াশরুমটা ওরা টোটালি অ্যাভয়েড করেছিল, কেউ যায়নি, এবং সবাই স্ট্রিক্টলি এটা মেনটেন করেছে। ওরা দুটো অন্য বাথরুমে ইউজ করছিল, এইটা পুরো একদম খটখটে বাথরুম ছিল। তাহলে সুদেষ্ণা যখন ঢুকলো, তারপর সুদেষ্ণাও কিন্তু ফ্লোরে জল ফেলেনি, জাস্ট কমোডটা ইউজ করেও বেরিয়ে চলে এসেছে। তো সেখানে ফ্লোরে বা বিশেষ করে ফ্লোরেও নয়, একদম বাইরেটাতে অত থই থই জল কি করে এলো, আর ও ওরকম মানে এতটাই জল ছিল যে ওখানে উল্টে পড়ে গেল। তো এটা ওদের খুব অদ্ভুত লেগেছিল যে ওই বাথরুমটা আমরা কেউ ইউজই পর্যন্ত করিনি, একবারও ওই বাথরুম আমরা কেউ ঢুকিনি, সেখানে অতটা জল পড়লো কি করে। আর ওটা না মানে তোমার যেখানে খাটটা ছিল, রুমগুলো বেশ বড় বড়, খাটের থেকে বলছে যে অনেকটা ডিস্টেন্সে বাথরুমটা, মানে কাজেই কেউ এখানে কিছু খাওয়া দাওয়া করতে গিয়ে বা এখানে জল পড়লে এখানে পড়বে, এই দিকটাতেই সবাই আমরা আড্ডা মারছি, গল্প করছি, ওপার সাথে কেউ যায়নি, আমরা সবাই তো রুমে আছি, কেউ একবারের জন্য গেলেও তোমাদের মনে থাকতো, বা আমরা বলতাম, বা অতটা জল কোনোভাবে পড়ে গেলে আমরা বুঝতেই পারতাম, আমরা সবাই মানে অস্ফুটেই বলে উঠতো যে বাবা এতটা জল ফেলে দিলি, এতটা জল পড়ে গেল, এই ব্যাপারটা হতো। তো ওখানে যে অতটা জল কি করে পড়লো বাথরুমের সামনে ভগবান জানে, কারণ ওই ওয়াশরুমটা ওরা ইউজই করেনি আগের দিন থেকে। যাই হোক, তো এটাও আর একটা ইনসিডেন্ট গেল। তো ওরা রাত্রে বললো যে আর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, মানে গল্প করব কি, গল্প করার মাঝখানে যদি এরকম অদ্ভুত অদ্ভুত ইনসিডেন্ট চলতে থাকে তাহলে ভালো লাগে কারো। তো বললো চল তো আমরা চুপচাপ যে যার মতন ঘুমিয়ে পড়ি। তো ওরা যথারীতি মেয়েগুলো মেয়েদের রুমটায় ওখানে শুয়ে গেল, আর ছেলেগুলো পাশের রুমে চলে এলো। এবার
পরদিন সকালবেলা উঠে প্রথম চিৎকার করছে, দেখছে ওর হাতের পুরো হাত বরাবর এরকম যেন একটা আঁচড় কাটার দাগ, ওর চিচির চিচির করছে, প্রচন্ড জ্বালা করছে। তো প্রথম যখন বলছে যে এবার আমার হাতে এটা কি হয়েছে, একে একে ওরা প্রত্যেকে নিজের শরীরের মধ্যে ডিসকভার করছে যে প্রত্যেকটা ছেলে, মানে রোহানের বলো, ওর বলো, চিত্তর বলো, প্রত্যেকের শরীরে, মানে যতগুলো ছেলে ছিল প্রত্যেকের গায়ে আঁচড়ের দাগ, খোগলানোর দাগ, মানে বিভিন্ন রকমের দাগ। একজনের ভুল করে হয়তো ঘুমের ঘরে বা কোনোভাবে হয়তো হাতটাতে লেগে গিয়ে আঁচড়ে যেতে পারে, কিন্তু প্রত্যেকটা ছেলের শরীরে এরকম ভাবে আঁচড় কি করে হবে? প্রত্যেকটা ছেলের পিঠে, হাতে, একজনের তো রীতিমতো পায়ের এখানটাতে, মানে বলছে যে এমন জোরে, মানে মনে হচ্ছে কেউ যেন জোরে কামড়ে দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে সেখান থেকে, এরকম লাগছে, পুরো কালশিটে পড়ে গেছে কারণ। তো এরকম প্রত্যেকটা ছেলে সারা শরীরে কিছু না কিছু দাগ। ওরা এই ইনসিডেন্টটাতে রীতিমতো ভয় পেয়ে যায়, বলে ভাই এখানে আর এক মুহূর্ত থাকা নয়, ব্যাগ প্যাক কর, চল আমরা চেক আউট করবো। এমনিতে ওদের ওখান থেকে বেরিয়ে আসারই কথা, ওরা 2 নাইটসের জন্য গেছিল ওখানে। তো তখন যখন বেরোচ্ছে, একটা মেয়ে মানে নিজেই বলছে যে ধর আর ভালো লাগছে না, যতই তোরা বলিস না কেন, আর যেতে বাড়ি ফিরতে আর মন চাইছে না, এখানে না হোক আরো একটা দিন অন্য কোথাও হলে আমরা যদি স্টে করতাম তো ভালো হতো। আমার কেমন যেন মানে জায়গাটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েই গেছে, যতই বল না কেন স্পুকি, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর একটা দিন যদি থাকতাম খুব ভালো হতো, বারবার করে মেয়েটা বলছে। তো বলতে বলতে যাই হোক, ওরা তো ব্যাগটা প্যাক করলো, ওরা সবাই মিলে রওনা দিল ওখান থেকে, ওদের বোধহয় শিলিগুড়ি থেকে বাস ছিল। তো ওখানে আসার পর ওদের যে বাসটাতে ওদের টিকিট কাটা ছিল, সেটার মানে কোনো টেকনিক্যাল রিজনে হবে, সেটা প্রায় মানে 15 আওয়ার্স পরে ছাড়বে, এরকম কিছু একটা ব্যাপার হয়ে গেল। মানে ওদের সত্যি আর একটা দিন ওখানে থাকা হয়েই গেল। তো ওরা ওটাও রিলেট করছিল, বলে দিদি আরো কিছু ছোট জিনিস আমরা এটা নোটিস করছিলাম, যে ওই রুমে আমরা যে কথাগুলো বলছি বা যেরকম ভাবে বলছি, হ্যাঁ সেরকম কিছু ঘটনা না যেন সত্যি হয়ে যাচ্ছে। ওই যে ও বারবার বলছে না যে আর একটা দিন থেকে গেলে ভালো হতো, দেখো আমাদের কিন্তু পুরো একটা দিন টোটাল মানে ক্রস করেই গেল, মানে আমরা 15 ঘন্টা লেট, মানে আমরা পরের দিন রওনা দিলাম আর কি। তো সেই দিনটা এবার ওখান থেকে ফিরে আসার পরের কথা বলছি। তো তৃষা যেহেতু এরকম ওই জঙ্গলের দিকে চলে গেছিল, ওর মানে রীতিমতো নিজেরও খুব ভয় লেগে গেছিল। ও বাড়িতে এসে ওর মাকে এটা শেয়ার করে, ওর মা ওকে নিয়ে গিয়ে একটা কালী মন্দিরে পুজো দিয়ে নেয়। আরো 2-4 জন ওদের মধ্যে ছিল যারা কিন্তু টুকটাক একটু বাড়িতে এসে ওখান থেকে আসার পর মানে এতটাই ভয় পেয়েছিল যে কোনো মন্দিরে গিয়ে একটু ছাড়িয়ে নেওয়া বা এগুলো করেছিল। বাট কয়েকজন তো আবার অত মানে না, তারা চলে এসেছে সেফলি, আর অত মানবে কেন, তো তারা অত মাথা লাগায়নি। তো তাদের মধ্যে কয়েকজনের ইনসিডেন্ট, প্রথমের মানে যেদিনকে ফিরলো তার পরের দিনই ওর পা ভেঙে গেল, মানে বেকায়দায় এমন ভাবে ও পড়লো বাড়িতে সিঁড়ি থেকে, ওর হঠাৎ করে পা ভেঙে গেল, ও পুরো একদম বেড রিডেন হয়ে গেল ফর মানে কত মাস। ও বললো যে নাকি ওটা নিয়ে খুব ভোগান্তি ভুগেছে। তারপরে সুদেষ্ণার 1 সপ্তাহ পর মানে ভীষণ জ্বর, এবং বলে যে 1 সপ্তাহের পর থেকে যে জ্বরটা এলো, ও যেন ভেতরে মনে হচ্ছে পুরো শুকিয়ে যাচ্ছে। 1 সপ্তাহের মধ্যে ওর শরীরের হেলথ কন্ডিশন এত অবনতি হতে থাকলো, ও রীতিমতো ভয় পেয়ে লাস্টে ওর মাকেও নিজে বলেছে যে মা আমার কিন্তু ভালো ঠেকছে না, তুমি আমাকে কোনো মন্দিরে নিয়ে যাবে, আমাকে একটু ঝাড়িয়ে দেবে। ওর মা ওকে মন্দিরে নিয়ে গিয়ে ঝাড়িয়ে দেয়, তারপর ও খানিকটা স্টেবল হয়েছিল। রিয়া বলে একটা মেয়ে ছিল ওদের সাথে, সেই রিয়া মেয়েটারও ওই 3 দিনের মাথাতে সেও নাকি পড়ে গিয়ে পরে ওরা জেনেছিল যে তার মাথা ফেটে যায়। তো যারা কিছু করে নিয়েছিল বা হয়তো একটু ঝেড়ে টেনে নিয়েছিল তারা একরকম ছিল, বাট যারা কিছু করেনি না একদম, প্রত্যেককে সাফার করতে হয়েছিল ওই ট্রিপটা করে আসার পর। কারোর মাথা ফেটেছে, কারোর পা ভেঙেছে, মানে কারোর প্রায় একদম জ্বরের চোটে মরণাপন্ন অবস্থা। তো এটা ওদের জন্য একটা খুব বিটার ট্রিপ এক্সপিরিয়েন্স ছিল। এবং বললো যে দিদি ওই কটেজটাই মানে যে যাই বলুক না কেন ওটা হন্টেড। ভাই আমাকেও নামটা বলেছে, বাট আমি তো সেটা পাবলিকলি বলতে পারবো না। তো ঠিক আছে, আমি ভাবছি যে ওখানে আমরাও একটা কাজ করি, 4টা কটেজ বুক করে নিয়ে চল আমরাও সবাই মিলে যাই, একটা এক্সপেডিশনও হবে, অ্যাডভেঞ্চারও হবে, ভূত দেখাও হবে, সব মিলে একটা বেশ গা ছমছমে ভালো অভিজ্ঞতা আমরা সঞ্চয় করতে পারবো। স্নেহা লিখছে মিস করে গেলাম, জানতাম না আজকে লাইভ আসবে, কেন আমি সকালে আপডেট তো দিয়েছিলাম। আচ্ছা, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আর্জেন্ট, লিখছে জয়িতা চক্রবর্তী। 8240840618 এটা আমার নাম্বার, রিপিট করছি 8240
40840618, এটা আমার নাম্বার। এই নাম্বারে তোমরা যে যে আমাকে তোমাদের লাইফের কোনো এক্সপিরিয়েন্স থাকলে যোগাযোগ করতে চাও তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, তারপরে কল টাইম ফিক্স করে নিয়ে কথা বলা যেতে পারে। আচ্ছা, আমি এখন দার্জিলিং, তোমার কিছু অভিজ্ঞতা সঞ্চার করে নিয়েছো, ভূত তোমায় দেখা দিক এই আশীর্বাদই করি, আমাকে এসে বলবে। তোমরা ভূত না দেখলে আমার কন্টেন্ট শেষ হয়ে যাবে, তোমাদের ভূত দেখতেই হবে, দেখো ভূত দেখো। ওকে, সো দিদি অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ অঞ্জলি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আমার প্রায় যাওয়ার সময় এসে হয়ে গেছে অলরেডি। ওকে, সো আর একটা ছোট্ট ঘটনা বলে দেবো, ঠিক আছে? আর একটা ছোট্ট ঘটনা বলছি, তারপরে আমি চলে যাবো। এটা খুব ছোট্ট, বাট ঘটনাটা কি অদ্ভুত দেখো। এটা আমাকে পাঠিয়েছে হচ্ছে শিল্পা ঘোষ, শিল্পার মেজ ঠাকুমার ঘটনা। ওর মেজ ঠাকুমা 95 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু কিরকম হেলথ কন্ডিশনে বেঁচে ছিলেন সেটা ভারী অদ্ভুত। মানে মানুষ তো বেঁচে থাকতে গেলে তাকে তো মিনিমাম খেতে হবে, মানে উনি দীর্ঘ 15 বছর যাবৎ কিচ্ছু খেতে পারতেন না। উনার মানে উনি নাকি যখন ইয়াং এজের ছিলেন তখন, বা মিডিল এজের ছিলেন, উনি মানুষটা নাকি ভীষণ সাদাসিধে এবং খুব ভালো ছিলেন। মানে নিজের সন্তানদের সাথে কখনো মানে জাতিত খুঁতো কোনো সন্তানদের কাউকে ডিসক্রিমিনেট করতো না। সব সময় পুরো পরিবারের সমস্ত বাচ্চা কাচ্চাদেরকে আগলে নিয়ে সবাইকে খুব ভালোবেসে উনি কিন্তু রাখতেন। উনি খুব ভালো একজন মানুষ ছিলেন, এই কথাটা মানে ওনার পরিবারের সবাই বলে। কিন্তু ওই মেজ ঠাকুমার যখন আস্তে আস্তে বয়স হতে শুরু করলো, ওনার মাথায় একটা টিউমার ফর্ম করলো, এবং সেই টিউমারটা আস্তে আস্তে বেশ অনেকটা বড় হয়ে গেল। এবং বড় হয়ে গিয়ে বলছে, দিদি কি বলবো তোমার, মানে টিউমারটা না মাঝে মাঝে ফাটতো, ফেটে ফেটে ওখান থেকে পুঁজ বেরোতো, রক্ত বেরোতো, ঠিক আছে? কিন্তু মানে পুরো কমতো না, ওই টিউমারটা ওরকম ভাবেই ছিল। প্রচুর ডাক্তার দেখানোর পরে ওটা না শুকিয়েছে না কিছু হয়েছে। 15 বছর 16 বছর ধরে মানে কন্টিনিউ উনি একদম বেডরিডেন ছিলেন, কিচ্ছু খেতে পারতেন না। ওনাকে ওই সিপ সিপ করে একটু একটু জল, একটু একটু ফলের রস খাইয়ে কোনো মতে রাখা হয়েছিল। কিন্তু ওই লাস্টের 15 বছরের মধ্যে, মানে এটা ধরো শুরু হয়েছিল প্রবলেমটা 60 বছর থেকে উনার, তারপরে ধরো মোটামুটি 60 থেকে 80 বছর, মানে এই যে 20 বছর, মানে এই 20 বছর উনাকে নিয়ে প্রচুর টানাপোড়েন হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে অমুক তমুক, কিন্তু তবু মোটামুটি কষ্টে শিষ্টে চলাফেরা করতে পারতেন। কিন্তু 15 বছর উনি একদম বিছানায় ছিলেন, নড়তে চড়তে কিছু পারতেন না। মানে এক একটা দিন বলে এক একটা সময় এত সিচুয়েশন খারাপ হয়ে যেত যে আমরা সঙ্গে সঙ্গে মানে বাড়ি থেকে সব আত্মীয় স্বজন ডাকা হয়ে গেছে কি আর মেজ ঠাকুমা নেই, কিন্তু উনি মারা যাচ্ছেন না, উনি আবার হসপিটাল থেকে বাড়ি আসছেন। অথচ একটা অদ্ভুত ঘটনা হতো, যতবারই উনি এরকম একটা সিরিয়াস পর্যায়ে পৌঁছে যেতেন, যতবারই এরকম হতো না যে উনার একদম মরণাপন্ন অবস্থা, উনি একদম মানে মরো উনাকে হসপিটালে ভর্তি হচ্ছেন উনি, তো পুরো একদম মানে শ্বাস উঠে গেছে এরকম পরিস্থিতি, হঠাৎ করে দেখা গেল হয়তো যে বাড়িতে কাগজ দেয় সেই কাগজওয়ালাটা মারা গেছে। ওমা, উনি আবার সুস্থ হলেন, দিয়ে বাড়ি ফিরে চলে এলেন। বলছে, দিদি আমরা প্রথমবার এটাও বুঝতে পারিনি, পরের বার আবার কি হলো, ধরো ওদের বাড়ির সামনে একটা ফলওয়ালা থাকে, ওই রকম মানে উনি এমন অবস্থায় উপনীত হলেন যে একদম এবার উনি যাই ওমা, উনি আবার দিব্যি বাড়ি চলে এলেন ঘুরে, ওই যে সামনে যে ফলওয়ালাটা ফল বিক্রি করতো, ফলওয়ালাটা মারা গেল। বলছে আস্তে 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 তা বাড়ির লোকেরা পর্যন্ত, ইভেন গ্রামের লোকেরা ভয় পেতে শুরু করলো, মানে সবাই এই জিনিসটা বুঝতে পারলো যে ওই মেজ ঠাকুমা যতবার মানে ওনাকে জমে টেনে নিয়ে যাওয়ার মতো মানে ব্যাপার আসছে, উনি ততবার কি হচ্ছে নিজে তো সুস্থ হয়ে ফিরে চলে আসছেন, অথচ মানে কেউ না কেউ একটা তরতাজা ব্যক্তি, মানে যার এখন মরার কোনো কথাই নয়, সে মারা যাচ্ছে। মানে এবার আস্তে আস্তে ওই অবস্থাতে বলছে, তাছাড়া তুমি বলো দিদি, এটা একটা কোনো নর্মাল ঘটনা? 15 বছর খালি দুধ, মানে কত হবে, 2 ঝিনুক হয়তো জল খেত সারাদিনে, 2 ঝিনুক হয়তো ফলের রস খেত, না কিছু খেতে পারতো, বিছানা থেকে উঠতে পারতো না, বাথরুম যেতে পারতো না, সব বেডে হচ্ছে, মানে বিচ্ছিরি একটা ব্যাপার। তো এইরকম যখন টানা 15 বছর চলতে থাকলো, তো তারপরে ওরা ডিসাইড করলো, মানে বাড়ি বা পাড়ার গ্রামের সব লোক লাস্টে ওনাকে বলতে শুরু করেছিল যে আপনারা আমাদেরকে একটা সাহায্য করুন, যে আপনারা কাইন্ডলি
ওনার ওই যে প্রায়শ্চিত্ত করা বলে না, প্রায়শ্চিত্ত করুন, মানে কিছু তো ওনার কর্মা রয়ে গেছে যার জন্য মানে ওনাকে জমে চাইলেও নিয়ে যেতে পারছে না, এরম একটা ব্যাপার। তো তারপরে ওনার ওই যে ছেলেমেয়েরা ছিল, ওই কাকি পিসিরা, ও কাকি মানে ওই কাকু পিসিরা, ওরা ডিসাইড করলো যে সত্যি খুব ব্যাপারটা বাড়াবাড়ির দিকে যাচ্ছে। তখন অলরেডি ওনার 95ও ক্রস করতে যায়, মানে 96 পড়ে যাবেন উনি, সেই রকম অবস্থাতে লাস্টে ওনার প্রায়শ্চিত্ত করা হলো এবং প্রায়শ্চিত্ত করার মোটামুটি 1 সপ্তাহর মধ্যে উনি মারা গেছিলেন। তো এটা আমি আগেও অনেক সময় বলেছি যে এটা কিন্তু হয়, অনেক মানুষ থাকে মানে তারা গিয়েও যেতে পারে না, মানে তাদের এমন কিছু একটা জায়গায় তারা আটকে যায়। অনেকে ধরো কোনো মানত করে রেখেছে, সেই মানতের মানে আমরা তো এরকম হয় আর কি, মানে হয়তো মুখ বলা কোনো মানত হয়তো কেউ কোনো সময় করে দিয়েছে হুট করে, তার হয়তো মাথাতেও নেই। মানে কেউ যদি খুব ভালো করে মানত করে তখন নয়, তাও তাদের মনে থাকে। মানে আমরা হয় না অনেক সময় চলতে ফিরতে, মাগো তোমাকে মানত করছি, মা অমুক দেবো, তুমি এটা করে দাও, মানে একটা হটকারিতে করে ফেলেছে, তারপরে হয়তো ভুলে গেছে। অনেক সময় মানত পূর্ণ না হলেও কিন্তু এরকম হয়। তো এটা আরো মানে একটা টোটকা বলতে পারো, এটা আমি অনেক সময় শুনেছি, যে আমি এটা বলেও ছিলাম আগে, যে 3-4টে মন্দিরে 1 টাকা 1 টাকা করে যদি এরকম কোনো মানুষ থাকে, যে মানুষ মানে বিছানায় একেবারে শয্যাশায়ী উঠতে পারছে না, দীর্ঘদিন ধরে ভুগছে, মানে তার কষ্ট নেওয়া যাচ্ছে না, তার নামে যদি 1 টাকা করে মন্দিরে, মানে তার যদি কোনো মানত থাকে তাহলে সেটা যেন মান্নাতটা কেটে যায়, তো সেটা দিয়ে দিলে আস্তে আস্তে উনি মুক্তি পেয়ে যান। তো ওরা বা এরকম প্রায়শ্চিত্ত তো করাই যায়, তো প্রায়শ্চিত্ত করলো, সত্যি প্রায়শ্চিত্ত করার মানে জাস্ট মানে প্রায়শ্চিত্তের নিয়মটাও আমি আগে একটা গল্পে বলেছিলাম, যে নিজের পিণ্ড মেখে নিজেকেই খেতে হয়, মানে ওনাকে সেই রকম ভাবে ওই পিণ্ড মাখিয়ে খাওয়ানো হয়েছিল নিজের। তো সেটা করার পর ফাইনালি উনি মানে জাস্ট যেদিন হলো কাজটা, তার 1 সপ্তাহের মধ্যে উনি মারা গেছিলেন। তো এটা একটা খুব বাজে ব্যাপার বলছে, কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার দেখো, উনি কিন্তু কোনো যে টুকটাক করতেন বা কোনো কিচ্ছু না, উনি ভীষণ সদাসিধে একটা খুব ভালো মানুষ ছিলেন। কিন্তু মুশকিল কি হতো, যখনই মানে উনি ওরকম একদম মরণাপন্ন হয়ে যাচ্ছেন না, যখনই হসপিটালে যাচ্ছে, ওমা বাড়ির আশপাশে তার মানে গ্রামের কেউ হোক বা বাড়ির কেউ হোক, আমরা ঠিক খবর পাচ্ছি কি তরতাজা গ্রামের কেউ একটা মারা যাচ্ছে, অথচ আবার মেজো ঠাকুমা ঘরে ফিরে চলে আসছে। মানে এই একটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে ওরা অনেক মানে গিয়েছিল। তো এটা আমার খুব একটা অদ্ভুত ইনসিডেন্ট লাগলো, তো আমি ভাবলাম যে শেয়ার করি। মেঘা দাস আমাকে এটা মেঘা আমাদেরকে জয়েন করেছে, মেঘা আমাকে ডাউহিলের ঘটনাটা পাঠিয়েছে। মেঘা খুব ভালো ছিল ইনসিডেন্টটা, আমরা সবাই খুব এনজয় করেছি। এমনিতেই হিল স্টেশনের ঘটনা শুনতে খুব ভালো লাগে আমাদের। তো তোমার কাছে যদি আরো এরকম স্টক থাকে তাহলে ডেফিনেটলি আমাদের সবাইকে শেয়ার করবে। খুব ভালো ছিল ঘটনাটা, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম যে আমাকে এত সুন্দর ইনসিডেন্টস শেয়ার করার জন্য। আচ্ছা, আমার মেশোর বাবার সাথে এরকম হয়েছে। মধুমিতা শ্রীমানি, মধুমিতা দিকে অনেকদিন পর লাইভ দেখলাম, হাই। আচ্ছা, কি সাংঘাতিক অদ্ভুত ঘটনা লিখছে অমৃতা বিশ্বাস। বেশ অনেক আড্ডা হলো, অনেক গল্প হলো, অনেক মজা হলো। যারা এখনো আমাকে গল্প পাঠাওনি তাদের জীবনের ঘটনা শোনার জন্য 8240840618 এই নম্বরে আমি ওয়েট করে বসে আছি। তোমরা কল করবে আর কখন তোমাদের ঘটনা আমাকে শেয়ার করবে। ওকে, তো তোমরা সবাই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। দিদি গতকাল আমার বার্থডে ছিল, একটু উইশ করে দাও। রত্না কুন্ডু লিখছে বিলেটেড হ্যাপি হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো। আমাদের সবার তরফ থেকে, আমার সমস্ত দর্শক বন্ধু থেকে স্টার্ট করে আমাদের পুরো এসবিজি টিমের তরফ থেকে স্টার্ট করে সবার জন্য তোমাকে জানাই এক রাশ ভালোবাসা এবং শুভেচ্ছা। খুব ভালো কাটুক, একটা বছর আনন্দ করে মজা করে কাটিয়ে ফেলো, আবার নেক্সট বার্থডেতে উইশ করে দেবো। ওকে, ভালো থেকো তারা। আচ্ছা, অনেক দিন পর লাইভ জয়েন করলাম, রেকর্ডেড শুনি তোমার স্টোরি রোজ, তোমায় খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ লিখছে পিঙ্কি। ওকে, সুন্দর গল্প লিখছে সুস্মি সিনহা দেবনাথ, থ্যাংক ইউ দিদি। আমার নামটা নাও, দেবাঙ্ক লিখছে, নামটা নিলাম। বৈশাখী তালুকদার লিখছে কি মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, গুড নাইট দিদি। দেবাঙ্ক, হ্যাঁ টাটা, চলো তোমার নাম নিয়ে নিয়েছি, এবার তুমি যাও, গুড নাইট। ওকে, ও যতক্ষণ না ওর নাম নেবো প্রত্যেক দিন ওখানে লিখতে থাকে, ও দিদি আমার নামটা নাও, ও দিদি আমার নামটা নাও। যেই ওর নামটা বলে দিয়েছি দেবাঙ্ক খুশি হয়ে গেছে, দিদি গুড নাইট, হ্যাঁ যা বাবা তুই এবার ঘুমা, নিশ্চিন্তে ঘুমা, তাহলে সারা রাত্রি আমার নাইট মেল আসবে দেবাঙ্ক, ও দিদি আমার নামটা নাও, ও দিদি আমার নামটা নাও। ওকে, কি ভালো লাগলো পাপিয়া ঘোষ।
থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো এই চ্যানেলেও যারা তোমরা আমার গল্প শুনবে তারা প্লিজ আমার গল্প শোনা হয়ে গেলে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর তার সাথে একটা কমেন্ট আমার জন্য ড্রপ করে দেবে। এটা তোমাদের টোকেন অফ লাভ, আমার পরিশ্রমের জন্য এইটুকু রিটার্ন আমি তোমাদের থেকে চাইছি যে একটু কমেন্ট করে দেবে, ঠিক আছে? আগের দিন তোমরা অনেক কমেন্ট করেছো এসপিজিতে, তো আমার খুব ভালো লেগেছে। আবার রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ একটু কমেন্ট করে প্লিজ জানিও আমাকে যে তোমাদের কেমন লাগছে আমার ঘটনাগুলো। আর আজকে শাড়িটা মৌমিতা আমাকে স্পন্সর করেছে 9775158197। এই নাম্বারে তোমরা মৌমিতাকে যোগাযোগ করতে পারো এবং মৌমিতার কাছে এরকম প্রায় 300+ সুন্দর এক্সক্লুসিভ মলমলের কালেকশন আছে। এইরকম বাজেট ফ্রেন্ডলি কমফোর্টেবল শাড়ি একদম বেস্ট কালেকশন আমার মনে হয় এটা। ওকে, আর এই যে শাড়িটা আমি পরে আছি এটার সাথে এই ব্লাউজ পিসটা আছে, তো যাদের ভালো লাগছে তারা বুক করতে পারো, ওর কাছে আরো অনেক ডিজাইন আছে, দেখে নিতে পারো। তোমার ভিডিওগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে, লিখছে মৌসুমি। দিদি আর চা খাও, গ্ল্যামার বেড়ে যাচ্ছে তোমার। ও আরো হ্যাঁ চা খেয়ে গ্ল্যামার বাড়ছে, ঠিক বলেছিস। এই চাই হচ্ছে আমার রহস্য। জিজ্ঞেস করে না দিদি রহস্য বলো, রহস্য হচ্ছে চা। ওকে, রুদ্র লিখছে দিদি গল্প অল টাইম হিট, থ্যাংক ইউ। এসবিজি কোন টিম দিদি? আচ্ছা, এসবিজি কোন টিম? এসবিজি হচ্ছে সত্যি ভূতের গল্প, যেখান থেকে আমার জার্নিটা স্টার্ট হয়েছিল। প্রথমে কিন্তু আমি নিজে সেলফ চ্যানেল ছিল না, অনেস্টলি স্পিকিং। আমি সত্যি ভূতের গল্প একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমি প্রথম নিজে স্টার্ট করেছিলাম। অ্যান্ড তারপর আস্তে আস্তে সেই চ্যানেলটা আমাদের অনেক গ্রো করেছে, বড় হয়েছে। সেই গ্রুপটা আমাদের ফেসবুক গ্রুপটা আছে, প্রায় 2 লাখ মেম্বার হতে যায় সেখানে, সেটা তোমরা জয়েনও করতে পারো। সেখানে প্রচুর নতুন রাইটার্সরা আছেন যারা নিত্য নতুন নানান রকমের গল্প লিখছে, সেখানে পোস্ট করছে। তোমরা গল্প পড়তে যারা ভালোবাসো তারা পড়তে পারো, নিজেরা গল্প লিখতে যারা ভালোবাসো তারা সেখানে গল্প লিখে পোস্ট করতে পারো, বা যদি তোমরা আমাদের পত্রিকা বেরোয় সেখানে গল্প দিতে চাও নিজেদের, সেটাও দিতে পারো। এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে সত্যি ভূতের গল্প, তো সেখানে আমি এবং আমার সাথে কিন্তু গ্রুপের আরো অনেক সদস্যরাই পারফর্ম করে থাকেন। তো তোমাদের যদি ভূতের গল্প শোনাতে ইন্টারেস্ট থাকে তাহলে সেটাও শুনতে পারো। তো এটাই হচ্ছে এসবিজি। আর আমার সেখান থেকে যেহেতু পথ চলাটা শুরু হয়েছিল, তাই আমি এখনো পর্যন্ত এটাকে ছেড়ে দিয়ে কিছু করার কথাটা ভাবতে পারি না। আমার সবসময় মনে হয় যে আমি নিজে যাই করছি না কেন, ঠিক আছে, নিজেকে গ্রো করার সাথে সাথে অবশ্যই এটা আমার একটা পার্ট, এবং আই উইল অলওয়েজ বি উইথ এসবিজি। এসবিজিটা একটা আমার নামের সাথে না ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এই জায়গাটা ছাড়া যাবে না, এই আর কি। তোমার হাতে চা খেতে চাই দিদি। ও মাই গড, হ্যাঁ ঠিক আছে, এটা আমি তোকে খাওয়াবো, খুশি খাওয়াবো। আমার বাড়িতে কেউ এলে আমি কিছু না খাওয়াবো, তো চা তো আমি খাওয়াবো, জোর করে খাওয়াবো। খাবি না খা। আচ্ছা, দিদি একদিন পাহাড়ের ভূতের গল্প বলো। আজকেই বলেছি শুভ সরেন, আজকেই আমি পাহাড়ি ভূতের গল্পেই বলেছি, তুমি হয়তো মিস করে গেছো, তাহলে প্রথম থেকে একটু শুনে নিও। পল্লবী লিখছে খুব সুন্দর গল্প বলো, থ্যাংক ইউ। আমিও তোর হাতের চা খেতে চাই, বেশ হয়ে যাক একদিন। এবারে পিকনিকে যারা আসবে আমি সবার জন্য চা করবো, তাহলে ঠিক আছে, কিছু তো আর পারবো না, তো চাই করবো, চাটা আমার হাতের খাওয়াবো, বাকিগুলো সব কেনা খাবার খাবে তোমরা, আমি চাটা তোমাদের করে খাওয়াবো যাদের পিকনিকে আসবে যারা। তোমার গল্প সবসময় অসাধারণ, লিখছে শুভশ্রী। ওকে, গুড নাইট অল অফ ইউ, সবাই খুব ভালো থাকবো, আবার দেখা হচ্ছে সানডেতে, তারা।